মনে করে দিবা। ওকে, এখন আর নিজেরা কিছু করব না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একবার পিছনে পড়ে গেছি সে কিন্তু কখনোই আর দৌড়ে সামনে যেতে পারবো না। পিছনে পড়া যাবে না, একসাথে থাকতে হবে, ঠিক আছে? এর মধ্যে যারা একটু ভালো বুঝি, তারা যারা একটু দুর্বল তাদেরকে একটু হেল্প করব। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি না, একটা যে কোনো পিসি থেকে নোটপ্যাড প্লাস প্লাসটা নিয়ে নাও। কি হচ্ছে না ওটাতে? হ্যাঁ, ওটাতে কি হয় না? একটা পিসি থেকে সফটওয়্যার কিভাবে পেন ড্রাইভে তোমার পিসিতে নিবে এটা যদি না জানো তাহলে ফ্রিল্যান্সিং কেমনে করবা? খুঁজে দেখো নোটপ্যাড কোথায় আছে, খুঁজে দেখবা, নিশ্চয়ই পিসির ভিতরেই আছে। ওকে, এখন আর কেউ পিসিতে হাত দিব না, এখন শুধু দেখবো। আমাদের সুবিধা হলো আমি 1.5 ঘন্টা লেসন দিব, একসাথে 1.5 ঘন্টা লেসন দিব, হয়তো 30 মিনিট লেসন দিব, 30 মিনিট আপনাদেরকে করতে দিব, আবার 30 মিনিট লেসন দিব, 30 মিনিট করতে দিব, আবার 30 মিনিট লেসন দিব, 30 মিনিট করতে দিব, ঠিক আছে? অতএব আপনাদের করিডোর কিছু না। 1 2 প্রত্যেকটা লেসনের আলাদা আলাদা ভিডিও করব, ঠিক আছে? আমি এখানে না পারলেও ওই ভিডিও দেখো, আমি বাসায় আমার সমাধান করতে পারবো, ঠিক আছে? এই যে ওই কালকে যে কথা বলছিলাম, ওই যে মাছের সস্তা, এরকম কিন্তু আবার যেন না করি যে বুঝি নাই, থাক একদিন বুঝি নাই, দুদিন বুঝি নাই, তৃতীয় দিন থেকে আর না আসি। এই কাজটা করবো না, চেষ্টা করবো শেষ পর্যন্ত বুঝে যাও। ওকে, এখন কেউ কম্পিউটারে হাত দিব না। এই ইন্ডেক্সের উপরে রাইট ক্লিক সিলেক্ট করে, এরকম সিলেক্ট করে রাইট ক্লিক, সিলেক্ট করে রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা এখন করবেন না, আগে দেখেন যে কাজটা করতেছে। তারপরে কন্ট্রোল চেপে প্লাস দিলে এটা একটু বড় হবে, জুম হবে। জুম করলাম এই জন্য আপনাদের দেখার জন্য, প্লাস আমিও তো একটু বয়স হয়েছে, দেখি কম, এই জন্য। এখন আমরা লেখা শুরু করব। লেখা শুরু করার আগে HTML যে স্ট্রাকচারটা আছে এর মধ্যে আমাকে মনে রাখতে হবে, একটা HTML ফাইল তৈরি করার জন্য কতগুলি বিষয় আমাকে লিখিতভাবেই মনে রাখতে হবে, মুখস্থভাবেই মনে রাখতে হবে, ব্রেনে ঢুকে রাখতে হবে। 1 ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট। ট্যাগ কি, এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, এই জিনিসগুলি আমাকে জানতে হবে। এরপরে হলো ট্যাগের ভিতরের কালারটা কিরকম হবে, এলিমেন্টের কালার কিরকম হবে, অ্যাট্রিবিউটের কালার কিরকম হবে, ভ্যালুর কালার কিরকম হবে। তাহলে মোট কয়টা কথা হইছে? 7টা কথা। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, ট্যাগের কালার কিরকম, এলিমেন্টের কালার কিরকম, অ্যাট্রিবিউটের কালার কিরকম, ভ্যালুর কালার কিরকম, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। এই যে গ্রেটার দেন দিয়া এরকম লিখলাম, এই ডক টাইপ HTML লিখছি,
এইটা হলো HTML5 এর ডিক্লারেশন। এটা যে একটা HTML ডকুমেন্ট, এটা ডিক্লারেশন। HTML5 লেটেস্ট ভার্সন 5 এর আগের ভার্সনগুলিতে এই কথাটা ছিল না। যে কোনো ওয়েবসাইট যদি আমরা ওপেন করি তাহলে দেখা যাবে প্রথমেই এই কথাটা আছে। এই দেখো তোকে যেমন এখানে দেখো একটা ওয়েবসাইট না, এটার মধ্যে সে গুগলের অ্যাডসেন্স টেন্সও পাইছে। এই যে গুগল অ্যাডসেন্স দেখছো, খালি ওমেন হেলথ লিখে আর সে গুগলের অ্যাডসেন্স পেয়ে গেছে। এই যে এটাও অ্যাডসেন্স, গুগলের অ্যাডসেন্স দেখো, অ্যাড বাই গুগল, অ্যাড বাই, প্রচুর অ্যাডসেন্স সে পাইছে। এগুলো অ্যাডস মনে হয় মেবি, যাই হোক। তাইলে এইটাতে আমি এই ওয়েবসাইটটার ভিতরে কি আছে এটা দেখার জন্য কন্ট্রোল ইউ, কন্ট্রোল দেখো তো প্রথম লাইনটা কি লেখা আছে, একদম ফার্স্ট লাইনটা। তার মানেটা হলো কি যে আমার যে কোনো ওয়েবসাইটের শুরুটা হবে কি এখন এই ডিক্লারেশনটা দিয়ে ওয়েবসাইট, আমি যখন ডাইনামিক ওয়েবসাইট করব তখন HTML আমার যে গুগল বুঝে যাবে যে এটা লেটেস্ট ভার্সনের একটা কি ওয়েবসাইট, লেটেস্ট ভার্সনের ওয়েবসাইট। তাইলে এই কথাটা হলো HTML এর ডিক্লারেশন। ওকে, এটা আর আমার দরকার নাই এখন। তারপরে লিখতে হবে HTML, তারপরে লিখতে হবে হেড। এখন কিন্তু কেউ লিখবে না, এখন যে কাজটা করলাম এটাকে বলা হয় HTML এর স্ট্রাকচার। মেইন স্ট্রাকচারটা হলো এটা। তাইলে দেখো এই যে বন্ধনী গ্রেটার দেন এবং লেস দেন, এটাকে বলা হয় ট্যাগ। গ্রেটার দেন এবং লেস দেন এটা হলো ট্যাগ। ট্যাগের ভিতরে যদি লেখাটা এটা কি কালার বলবো, ব্লু, তাহলে বোঝা যাবে ট্যাগের কালার কিরকম হবে, ব্লু। একটা জিনিস আমরা পেয়ে গেলাম, ট্যাগের কালার ব্লু। ট্যাগ বিভিন্ন রকম হতে পারে, ট্যাগ বিভিন্ন রকম। একটা হলো যেমন এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজ ট্যাগ, এটাকে স্টার্ট ট্যাগ, এটাকে অনেক সময় এন্ড ট্যাগও বলে। ঠিক আছে, স্টার্ট ট্যাগ, ক্লোজ ট্যাগ। এছাড়াও কতগুলি ট্যাগ আছে, ইমপেটি ট্যাগ, ইমপেটি ট্যাগ, ওগুলো আমরা দেখাবো একটু পরেই আসবে। তাইলে বোঝা গেল কি ট্যাগের ভিতরে যে লেখা থাকবে এটার কালার হবে কি ব্লু, এর বাইরে যদি লেখা হয় তাহলে আমার হয় নাই। প্রথমে বুঝে গেলাম কি এর বাইরের কালার হইলে আমারটা হয় নাই। ঠিক আছে, এরপরে আমরা একটু লিখবো, টাইটেলে লিখবো। টাইটেলের ভিতরে লিখলাম our HTML, this is our first HTML class। লেখাটা কিরকম, তাহলে এটাকে বলা হয় এলিমেন্ট, এটাকে বলা হয় কি এলিমেন্ট। তাহলে এলিমেন্টের কালার কিরকম, ব্ল্যাক। অথবা আমরা অটো বলি, অটো কালারটা ব্ল্যাক হিসাবে ধরি। ঠিক আছে, তাহলে এলিমেন্টের কালার হলো ব্ল্যাক। ওকে, আমরা যা করলাম এটা তো একটু দেখার দরকার কি করলাম নাকি।
তার আগে আমাকে খেয়াল রাখতে হবে এই যে index.html এর আগে একটা কি বাটন আছে, এটাকে কি বাটন বলে? সেভ বাটনটা দেখতে কিরকম আছে? রেড। রেড যদি থাকে তাহলে এটা এখনো আনসেভ অবস্থায় আছে, ঠিক আছে? রেড যদি থাকে তাহলে এটা কি অবস্থায় আছে? সেভ করা হয় নাই। তাহলে সেভ করি, কন্ট্রোল এস, সেভ দিলে কিরকম হয়? ব্লু কালার। তাইলে আনসেভ অবস্থায় যদি আমি এটা দেখি কোনো কিছুই দেখাবে না, কোনো কিছুই। তাহলে সেভ করে নিতে হবে, সেভ করে আমরা একটু দেখি। রান করব, রান করব কিভাবে? লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন আইই, লঞ্চ ইন ক্রোম, লঞ্চ ইন সাফারি। অর্থাৎ যার যেরকম ব্রাউজার, যেমন আমার এখানে কি আছে? ফায়ারফক্স অথবা ইন্টারনেট এক্সপ্লোরার। কারো কি থাকতে পারে? গুগল ক্রোম থাকতে পারে, কারো কি থাকতে পারে? সাফারি থাকতে পারে। যার পিসিতে যে ধরনের কি আছে, ব্রাউজিং সফটওয়্যার আছে, সে ওইটা দিয়ে রান করব। রান লঞ্চ ইন ফায়ারফক্স। কিছু আছে আমার ডকুমেন্টে? কিন্তু হয়েছে কি? হয়েছে বলো দেখি। হ্যাঁ, এই যে প্রথমে এই যে টাইটেলটা হয়েছে না, দিস ইজ আওয়ার ফার্স্ট, এই যে টাইটেল। ও আচ্ছা, উপরে দেখা যাচ্ছে না, না? হ্যাঁ, দিস ইজ আওয়ার দেখা যাচ্ছে না এখানে, শেডের কারণে দেখতে পাচ্ছ না, না? ওকে, এখন আমরা যা লিখব সব লিখতে হবে বডির মধ্যে। কার ভিতরে? বডিতে। HTML এর প্রথম ট্যাগ h1 ট্যাগ। কি ট্যাগ? এটাকে বলা হয় দিস ইজ হেডিং ট্যাগ, h1, ঠিক আছে? এরপরে এইখানে কার্সারটাকে রাখলাম দিসের পরে, রাখার পরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি কপি করার জন্য, কপি করার জন্য কন্ট্রোল ডি, তাহলে কপি হয়ে গেল। সবগুলি তো h1 হবে না, এখন কি হবে? h2, h2, h3, h3, h4, h5 না, তাইলে মনে রাখতে হবে হেডিং ট্যাগ হয় কয়টা? 6টা। এর বাইরে কোনো হেডিং ট্যাগ নাই। যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমি ওয়েব কন্টেন্ট লিখব, হেডিং ট্যাগ মাস্ট ইউজ করতে হবে। যে কোনো একটা ওয়েবসাইট আমি যখনই তৈরি করব, যে কোনো ওয়েবসাইট, তার কন্টেন্টের মধ্যে কি থাকতে হবে? হেডিং ট্যাগ থাকতে হবে। আর নাইলে বলবে যে তোমার এই ট্যাগ মিসিং দিছে, এই ট্যাগটা মিসিংটা কিভাবে তুমি পাবা? যখন এটাকে তুমি এসইও অপটিমার অথবা অ্যানালাইজ করে দেখবা, তখন এই মিসিংগুলি দেখাবে কি কি জিনিস তোমার মিসিং। তাইলে মনে রাখতে হবে যে আমার যে কোনো একটা ওয়েবসাইটে কি থাকতে হবে? প্রত্যেকটা ওয়েব কন্টেন্টের মধ্যে অবশ্যই হেডিং ট্যাগ থাকতে হবে। আর হেডিং ট্যাগ হলো 6 রকম। তাহলে এটা করলাম, একটু সেভ দেই। এবার একটু রান করে দেখি, তাহলে লেখাগুলি এরকম আসছে। তাইলে h1 হলো সবচেয়ে বড় লেখা, h1 হলো সবচেয়ে বড় লেখা, আর h6 হলো সবচেয়ে ছোট। তাইলে এরকম লেখা। এখন আমরা যাই h1 কে আমরা একটু কি করব? h1 স্টাইল উইদিন ব্র্যাকেট, না ব্র্যাকেট তো না, সমান চিহ্ন, কালার ব্লু। দেখো স্টাইল কথাটা কিরকম আসছে? রেড আসলে কি জানি বলো এটাকে? অ্যাট্রিবিউট। তাইলে এটাকে বলা হবে কি?
attribute। আর এরকম বলছিলাম কি কালার, ভ্যালুর কালার হবে কিরকম, ব্লু না, এটা তো ভায়োলেট। ভ্যালুর কালার হবে ভায়োলেট, বেগুনি। তাহলে এটা হলো ভ্যালু। তাহলে আমার একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকবে, চারটা কালার থাকবে, চারটা। এর বাইরে কোনো কালার থাকবে না, এর বাইরে কোনো কিছুই আর মনে রাখতে হবে। এর বাইরে যদি কোনো কিছু আসে তার মানে আমার ভুল, তার মানে আমার কাজের মধ্যে ভুল আছে। তাহলে আমি প্রথম করলাম কি, এটা H1 স্টাইল কালার দিলাম ব্লু, দেখি আমাদের এটা কালার ব্লু হচ্ছে কি। যতবারই করবা ততবারই কি সেম হইছে। ওকে, আমরা এই পর্যন্ত একটা লেসন, এটা একটা আমাদের ভিডিও। ওকে, এরকম HTML এর 88টা ট্যাগ আছে। কয়টা? 88টা ট্যাগ। এর মধ্যে 55টা ট্যাগ জনপ্রিয়, বাকিগুলি তেমন একটা ব্যবহার হয় না। তাহলে আমরা 80 ট্যাগই শিখব। এবং আমি এর জন্য তোমাদেরকে আজকে আমাদের একটা ম্যানুয়াল করা আছে HTML CSS এর উপরে, একটা না দুইটা, একটা ইংলিশে করা আছে, একটা বাংলায় করা আছে। দুটোটাই তোমাদের দিব, দুটোটাই এখনই তোমাদের ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবং দেখে নেই একটু আসলে কি আছে ওগুলোর মধ্যে। হ্যাঁ, এইটা পিডিএফ করা আছে, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কোর্স HTML CSS বুটস্ট্র্যাপ এন্ড SEO BKDDC। হ্যাঁ, তাহলে আমরা যা করছি প্রোগ্রাম আউটলাইন সহ আমাদের বাংলায় এটা করা আছে। সব কিছু কিসে লেখা আছে, বাংলায় লেখা আছে। অতএব আমি আক্তার হোসেনের খুব একটা বেশি লাগবে বলে মনে হয় না, যদি এটা একটু ভালো করে পড়ি, এই লেসনটা শুনি, আর এটা যে একটু যদি দেখি, খুব একটা বেশি এই যে টাইটেল এলিমেন্ট, তারপর প্রত্যেকটা কথাই এখানে ক্লোজিং ট্যাগ, একটু আগে বলছিলাম নাকি, কেন ডক টাইপ লেখে, এই যে ডক টাইপটা কেন, হ্যাঁ, এই কথাগুলি সব দেওয়া আছে। এটা যেমন দেওয়া আছে PDF এ, এরকম MS ওয়ার্ডেও দেওয়া আছে। কেন দিছি? হ্যাঁ, আরে না বেটা, নকল করার জন্য। যারা ব্যবসা করতে চাও, ইচ্ছা করলে এটা একটু এডিট করে তোমরা ওই BKDDC ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে মুছে, তোমার নাম হলো আউটসোর্সিং ট্রেনিং ইনস্টিটিউট, নিয়ে চালায় দাও, কোনো অসুবিধা নেই। আমি আমাদের যা সোর্স আছে সব ওপেন সোর্স, এটা নিয়ে তুমি ইচ্ছা করলে ব্যবসা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের জিনিস দিয়ে তুমি ব্যবসা করো, কোনো অসুবিধা নেই, আমরা এটা বাধা দিব না, বরং তো মনে করবো যে এটা আমার ছাত্রের জন্য ভালো। ঠিক আছে, আগামী শুক্রবারে মনে হয় মেবি 4টা বাজে একটা সেমিনার আছে পুরানো গ্রুপে। তোমরা যারা একটু ট্যালেন্টেড নিজেদেরকে মনে করবো, আমি দেখবো যে এই কয়েকদিনে শুক্রবার তো আছে, আমাদেরকে আসলে ঢাকাটা ঠিক হবে কিনা জানি না, সেজন্য হয়ে যেতে পারো। হ্যাঁ, একটা সেমিনার আছে এই যে সামনে শুক্রবার। আমি তো ওটাই করি না, আমি বললে এখন আমার সাথে প্রতি মাসেই $200 $300 ঢুকে যাবে, আমার থেকে ওরাই করে দিবে, কিন্তু আমি ওদেরকেও দিই, আমি করি না, দিই না। আমার কথা হলো যে আমি কাজ পাইলে ছাত্রদেরকে দিয়ে দিব, বাট হ্যাঁ, ওরা যেমন অ্যাক্সেস ছিল আমার ভিডিও দিতে, আমি তো একটা ভিডিও আমার তো ইউনিক ভিডিও নিজের তৈরি করা। আচ্ছা, যে কথা বলতে গেছিলাম যে আমাদের এই ফাইলটা দিয়ে দিব, এটা হলো বাংলায় করা আছে। ঠিক আছে, ঠিক একইভাবে ইংরেজিতেও আছে। ইংরেজিতে আছে, এটা কোন জায়গায়, এই যে এখানে সফটওয়্যারের ভিতরে
HTML বেসিক, ফাইনাল বেসিক স্ট্রাকচার, ইংরেজি তো ফরাজ। তাইলে আমরা এই টোটাল জিনিসটা আমি আপাতত এগুলি সব তোমাদের লাগবে, এই যে সফটওয়্যার এবং এই দুইটা জিনিস লাগবে। এটাকে কপি করে তোমাদের ফোল্ডারের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল নাকি? এখন আমাদের কাজ HTML এর দ্বিতীয় ট্যাগ হলো প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি? পি। আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, কোত্থেকে আনবো? গুগল থেকে নিয়ে আসি। গুগলে গিয়ে আমরা যদি কন্টেন্ট রাইটিং শিখতে চাই তাহলে এই সাইটটা আমরা ভিজিট করব, লরেম ইপসাম। এটা হলো অল দ্য ফ্যাক্ট লিপসাম জেনারেটর। এখান থেকে আমরা অনেক আর্টিকেল জেনারেট করে নিতে পারি। কিরকম? যে এখানে বিভিন্ন দেশের দেখছো ফ্ল্যাগগুলি দেখছো, তার মানে তুমি এই ধরনের আর্টিকেল তুমি যদি লাগে তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, এই আর্টিকেলগুলি তুমি জেনারেট করে নিতে পারবা। ঠিক আছে? ওকে, তাইলে আমরা এখান থেকে একটা আমার উদ্দেশ্য ছিল একটা প্যারাগ্রাফ নেওয়া। আমি এখন লিখতে যাব কি জন্য, এত দুঃখ কিসের? এখান থেকে একটা তোমাদের লিখতে হবে। আমি যে এই প্যারাগ্রাফটা লিখছি দেখো, তোমরা পাইবে কই? নেট থাকলে না পাইতা, সবগুলি তো নেট নাই। আচ্ছা এখন দেখো, এই যে লরেন ইপসামটা লেখাটা দেখো কত বড় না, এরকম বিশাল না? বাস্তবে কি আমার পেজটা এত বিশাল হয়ে গেছে? নাই। সেভ দিয়ে একটু রান করে দেখি। হ্যাঁ, এন্টার দিয়ে নিচে তোমার মনে চাইলে নামাইও, আমার মনে চাইছে নামাই নাই, গেল। কিন্তু এতক্ষণ দেখছিলাম একটা লাইনে লেখাটা দেখছিলাম কি বাস্তবে কি একটা লাইনে আসছে? অটোমেটিকলি একটা পর্যায়ে গিয়ে সে লাইনটাকে অটোমেটিক ব্রেক করছে। তার মানিটা দাঁড়াইল ওয়েবসাইটের নিজস্ব একটা উইডথ আছে, ওয়েবসাইটের একটা নিজস্ব নাই, কি হাইট নাই। তুমি মোবাইলে যখন সার্চ করো, ফেসবুক সার্চ করো, দেখছো খালি যাইতেই আসো। তুমি যদি 20 বছর আগের ফেসবুক হয়, যাইতে 20 বছর আগের হিস্ট্রি পাবা না। তার মানে নিচের দিকে যত চাও ততই যাইতে পারবা, অর্থাৎ লেফটের দিকে যত চাও তত, কিন্তু উইডথে কি যেতে পারো? তার মানে যে কোনো ওয়েবসাইটে উইডথ সীমাবদ্ধ, কিন্তু লেংথে কোনো তাইলে আমরা প্যারাগ্রাফ দিলাম। তাহলে প্যারাগ্রাফ থেকে হ্যাঁ উইডথ কত? উনি একটা সুন্দর কথা বলছে, উইডথ কি পরিমাণ হবে এটা নির্ভর করে ডিভাইসের উপরে। এটা উইডথ নির্ভর করবে কিসের উপরে? ডিভাইস। কয় ধরনের ডিভাইস হয়? 4 ধরনের ডিভাইস। ঠিক আছে? লার্জ ডিভাইস বলতে এই ডেস্কটপগুলি লার্জ। মিডিয়াম ডিভাইস, মিডিয়াম বলতে ওই যে ল্যাপটপ, এগুলো হলো মিডিয়াম ডিভাইস। স্মল ডিভাইস, ট্যাব হলো স্মল ডিভাইস। এক্সট্রা স্মল ডিভাইস, অ্যাক্সেস বলে ওটাকে, এক্সট্রা স্মল ডিভাইস, এগুলো হলো মোবাইল। তাহলে ডিভাইসের উইডথের উপর ভিত্তি করে এটার উইডথটা নির্ভর করে। এখন আমার এইটা যদি দেখি, এটার উইডথ আমি চিন্তা করি, একটু করে দেখাবো আমরা, এটার সাথে আপনার পিসি মিলবে না। কেন? আমার এটার রেজুলেশন কত আছে সেটা দেখতে হবে। পিসি রেজুলেশনের উপর নির্ভর করবে তার উইডথ। স্ক্রিন রেজুলেশন কত আছে আমার?
1280 বাই তাইলে 1280টাই হলো আমার কি উইথ, 1280টা হলো আমার উইথ। তাইলে এইটাকে আমি যদি চেঞ্জ করে দেই তাহলে তো আমার ডিভাইস উইথটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা বলে রেসপন্সিভ ডিভাইস, রেসপন্সিভ ওয়েবসাইট বলে না, তার মানে ডিভাইস উইথ যদি আমি 100% দিয়ে দেই অল ডিভাইসের জন্য কি হয়ে যাবে, এটা রেসপন্সিভ হয়ে যাবে। ডিভাইস উইথ কত দিব আমি 100%, তার মানে হ্যাঁ ওটা কি কি ডিভাইস 100% কোনটা লিখব স্ক্রিন রেজোলিউশন এখনো আসি নাই ভাই, আমরা এখনো সরেও শিখতেছি, ঠিক আছে। উনি একটা প্রশ্ন করছে যে উইথটা কত হবে, এখনো ওই জায়গায় যাইনি, কোথায় লিখবো সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ। তাইলে ডিভাইস উইথটা হবে কি 100%, যখনই আমি লিখে দিব ওটা লিখেও দিতে হবে না, ওখানে স্যার বিভিন্ন মার্ক করা থাকে 80% ফিল্টার, তখন এটাকে 100% করে 80% মার্ক করা থাকে। ডিভাইস উইথের এটা একটা ট্যাগই আছে, মেটা ট্যাগ, মেটা ট্যাগ একটা আছে, অটোমেটিকলি একটা মেটা ট্যাগ আছে, ওই ট্যাগটা কপি করে পেস্ট করে দিব, বাস হয়ে যাবে 100%। রেসপন্সিভ ডিজাইন হয়ে যাবে। এখন পৃথিবীটা সব ওপেন সোর্স, আমরা এক মাসে কিভাবে আপনাকে ডিজাইনার ওয়েব ডিজাইনার বানাবো, যেটা বিকন আইটি এক বছরে পারে না, বা ফ্রিল্যান্সিং যে সাইটগুলি আছে ওরা এক বছর করায়, আরো নেয় টাকা নেয় 16,000 টাকা নিয়ে করায় না, আমাদের হাতে কি জাদু আছে নাকি? জাদু নেই। আমরা যা শিখাই ওরা তা শিখায়, ওরা শিখায় এইভাবে খাও তুমি, সেরকম কষ্ট করে খাও, ঠিক আছে। আমরা করবো কি সেটা করবো না, আমরা বেসিক জিনিসটা দেওয়ার পরে তুমি এইভাবে খাও। আপনার বোর্ডের নিচে লেখা হলে কি কোনো সমস্যা? বডি বডি এই ট্যাগের নিচে লিখলে বডি বডি থেকে নিচে, যেটা আছে সেটা পরে লিখলে হ্যাঁ তুমি জামা কাপড়গুলি বুঝা ফেলো তো দেখি, বলো প্যান্ট সব বুঝা ফেলো। আমি লিখতে আমার কাছে হচ্ছে বডি স্টেবলের উপর স্টেবল লাস্ট ট্যাগের উপরে জামা কাপড়গুলি বলো না, মানুষের কি থাকে, যা কিছু থাকে কিসের মধ্যে থাকে, বডির মধ্যে থাকে। স্যার একটু আচ্ছা দেখবো না তো এটা কেন আসছে সেটা আমি বুঝছি, থাকতে হবে কোথায়, বডির শুরু এবং শেষের মাঝখানে সব, কিন্তু সহজ কথা। ব্রেনের ভিতরে থাকবে ব্রেনের জিনিস যেটা দেখা যায় না, আমার মাথার ভিতরে কি আছে এটা দেখা যায়, দেখা যায়। এটা হবে হেড ট্যাগের ভিতরে, যেটা দেখা যাবে না সেটা হবে হেড ট্যাগের ভিতরে, যেটা ভিজিবল সেটা হবে কিসের ভিতরে, ভিজিবলটা হলো বডির ভিতরে, যেটা দেখা যাবে, হেড ট্যাগ যেটা দেখা যায় না কিন্তু আছে, দেখা যায় না কিন্তু আছে। ওকে, তাহলে এখন প্যারাগ্রাফ ট্যাগ শিখে গেলাম নাকি? এখন আমরা এমএস ওয়ার্ডে বোল্ড ট্যাগ করছি নাকি? এমএস ওয়ার্ডে বোল্ড ট্যাগ করছি, বোল্ড বোল্ড এমএস ওয়ার্ড করি নাই, বোল্ড ইটালিক আন্ডারলাইন করি নাই। বোল্ডের প্রথম অক্ষর কি? বি ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে এখানে বোল্ড ট্যাগটাকে ক্লোজ করে দিই। এখন আমি চাচ্ছি এই জায়গার পরে ওই যে একটু আগেও বলছিল যে এটা আরেকটা লাইন হয়ে যায়, এই জায়গার পরে এই বোল্টেক এতটুকু লেখা একটা লাইনে থাকে, পরের লাইনে অন্য কিছু হবে। এই বোল্টেক যতটুকু আছে এটা একটা লাইনে হোক, পরের লাইনে আরেকটা কিছু হবে। এটাকে বলা হয় ব্র্যাক, এটাও একটা ট্যাগ, এটাকে বলা হয় বিআর ট্যাগ। কি ট্যাগ? বিআর ট্যাগ। দেখো কিভাবে লিখতেছি, বিআর, দেখো ট্যাগটা কিরকম, আগের ট্যাগটা আর এই ট্যাগটার মধ্যে তফাৎ কি? এটা তো একটু তোমাদের ইয়ার জন্য দেখা যাচ্ছে না মনে হয়, দাঁড়াও এটাকে এবার দেখা যাচ্ছে। আচ্ছা রাখো, বিআরটাকে এখানে, বিআরটাকে নিচে নিয়ে এসে এবার দেখা যাচ্ছে। তাহলে দেখো এই ট্যাগটার ক্লোজিংটা কোথায় আছে আর এইটার কোথায় আছে? এই ধরনের ট্যাগকে বলা হয় ইম্পিটি ট্যাগ। এই ধরনের ট্যাগকে বলা হবে কি? ইম্পিটি ট্যাগ। এই ধরনের অনেক ট্যাগ পাওয়া যাবে, মেটা ট্যাগ, ইম্পিটি ট্যাগ।
ইমেজ ট্যাগ এমপিটি ট্যাগ, বিআর ট্যাগ এমপিটি ট্যাগ, এইচআর ট্যাগ এমপিটি ট্যাগ, এই ধরনের অনেকগুলি এমপিটি ট্যাগ আমরা পাবো কাজ করার সময়। তাহলে কয়টা ট্যাগ শিখলাম এখন? এইচ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, বিআর ট্যাগ, বোল্ড করলাম। তারপরে আমরা ইটালিক করতে মন চাইবো না? ইটালিক কি? আই ট্যাগ। হ্যাঁ, আবার এই জায়গায় কি করে দিই? এটাকে ব্রেক করে দিচ্ছি। আই ট্যাগের পরে কি আন্ডারলাইন ট্যাগ আছে না? তার মানে কি ইউ ট্যাগ। আবার বিআর। তারপরে কি করতে পারি? মার্ক ট্যাগ। কি করে দিলাম এটাকে? মার্ক। তারপরে কি করলাম? এটাকে বিআর। আবার হ্যাঁ, লাইন ব্রেক করার জন্য। না, হবে না। আচ্ছা, তোমার কথা অনুসারে করে রাখি কয়েকটা। এই জায়গাগুলিতে এন্টার দিয়ে দিয়ে ব্রেক করতেছি। এই যে ওটার পরে এগুলি ব্রেক করে করে ছোট করে ফেলতেছি। দেখো যেভাবেই আসুক, ব্রেক করছি তো, তাহলে এরকম আসার কথা না লাইনগুলি? পরে একটু পরে দেখো। আচ্ছা, গেল। তারপরে দেখো আমরা টিভির স্ক্রিনে দেখি সর্বশেষ নিউজ, ব্রেকিং নিউজ। এটা কিরকম হইতেছে? স্ক্রোল হচ্ছে না? এভাবে যাচ্ছে না? দেখি তো নাকি না? এই ট্যাগটাকে বলা হয় মার্কিউ ট্যাগ। কিউ ট্যাগ। তাহলে আমাদের হেডিং 1 এ আমরা মার্কিউ ট্যাগটা ইউজ করি। হ্যাঁ, তাহলে মার্কিউ ট্যাগটা আবার এখানে ক্লোজ করতে হবে H1 এর আগে। এই একজন বলি দেখি কি কি ট্যাগ শিখলাম? হেডিং ট্যাগ, আন্দাজি বুঝেছি। হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক, আন্ডারলাইন, মার্ক, বিআর, মার্কিং। ঠিক আছে? এবার একটু সেভ দিলাম এবং রান করে দেখি। এই তোমার কথা অনুসারে এগুলি সবগুলি কিন্তু এখন ব্রেক হয়ে যাওয়ার কথা নাকি? রিফ্রেশ দিয়ে দেখি কয়টা ব্রেক হয়েছে। যেই কয়টাতে বিআর দেওয়া আছে ওই কয়টাই কিন্তু ব্রেক হয়েছে, বাকিগুলি কিন্তু ব্রেক হয়নি। বাকিগুলি পুরাই রয়ে গেছে। আর ওই বেটা নাচতেছে, এই জন্য ওই বেটাতে কি দেওয়া হয়েছে? আর এখানে কি ট্যাগ ইউজ করতে হবে আমরা? এটা মার্ক ট্যাগ। বাকিটাতে কোনো ট্যাগ ইউজ করিনি, এই জন্য এই জায়গায় রয়েছে। কথা বোঝা গেছে? আর এই পর্যন্ত করি, এটা আরেকটা ভিডিও। এখন তাহলে কি করতে হবে? গুগল যে ইমেজ, যে কোনো ইমেজকে গুগল রিড করতে পারে না গুগল। এই জন্য মনে রাখতে হবে ইমেজের অবশ্যই অল্টার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অর্থাৎ আমি যে কোনো একটা ইমেজ দিলাম, কিন্তু ওই ইমেজটার অল্টার অ্যাট্রিবিউট হবে আমার কিওয়ার্ডস। আমার ওয়েবসাইটের যে কিওয়ার্ডস নিয়ে প্রথম দিন যে ক্লাসটা করছিলাম, অ্যাডটিক্স, বিপিটিক্স, অটোকেড টিউটোরিয়ালস, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এটা হলো আমার কিওয়ার্ড। তাহলে আমি কি করব? ইমেজের কি ইউজ করব? অল্টার অ্যাট্রিবিউট। অল্টার অ্যাট্রিবিউটে কি ইউজ করব? আমার কিওয়ার্ডটাকে ইউজ করব। তাহলে এখন আমরা এই জায়গায় একটা ইমেজ দিতে চাই। ইমেজ দেওয়ার জন্য করতে হবে কি? প্রথমেই তোমাদের যা করতে হবে,
সেটা হলো একটা ইমেজ ফোল্ডার। তোমাকে এখানে এই যে এখানে ইমেজ নাই আছে, তাইলে এখানে একটা ইমেজ নিয়ে আসি, আমি এটার থেকে নিয়ে আসি, এটার মধ্যে কিন্তু আছে এই যে ইমেজ, দেখছো, কপি, তাইলে পেস্ট করলাম। এখানে অনেক ইমেজ আছে, দেখছো, তাইলে এই ইমেজগুলি তোমার ফোল্ডারের ভিতরে থাকতে হবে। এবং প্যারাগ্রাফের শেষে আমরা করব, তার আগে একটা কি ট্যাগ দিয়ে দিব, বিয়ার ট্যাগ দিয়ে দিব। এখন লিখবো ইমেজ img src ইকুয়াল টু img src মানে ইমেজ সার্চ, ইমেজ সার্চ ইনভার্টেড img মানে হলো ফোল্ডারের নেম, img হলো কি পাবলিক। এখন কোন ইমেজটা দিব, ফোল্ডারের ভিতরে ঢুকি, এটা স্যার কন্টেন্ট রিলেটেড যেটা ইমেজ সেটা দিতে হবে না? হ্যাঁ কন্টেন্ট রিলেটেড দিতে, মানে ইমেজ তো অবশ্যই কন্টেন্ট রিলেটেড হবে। এখন আপাতত একটা দিব, কোনটা দিব বলো? মাদার তেরেসা সম্ভবত দেখা যাচ্ছে। এটা 2.jpg দেই, কোনো অসুবিধা নাই। তাহলে কি আছে, 2.jpg, এটা হলো ইমেজ দিলাম। এটার কি থাকতে হবে বলছি, অবশ্যই এই ইমেজটাকে গুগল পড়তে পারবে না। এটা কার ইমেজ, গুগল, এর জন্য অল্টার অ্যাট্রিবিউট alt। এখানে একটা ইনভার্টেড হবে, তারপরে alt মানে অল্টার, অল্টার অ্যাট্রিবিউটে কি দিব, লিখলাম ওয়েব, এটা হলো আমার কিওয়ার্ডস। অল্টারনেট ওই ইমেজটা কি ওয়েব ডিজাইনের, অন্য একটা ইমেজ, কিন্তু তারপরে আমি কি দিছি, এখানে লিখে দিছি ওয়েব ডিজাইন। তাহলে এটা কি ধরনের ট্যাগ, এই ধরনের কি, এটা কি ইমেজ ট্যাগ, কি ধরনের ট্যাগ, এই ধরনের ট্যাগ কি আর আগে ব্যবহার করছি, কি করি নাই? এই যে বিয়ার ট্যাগ আর এই ট্যাগটা দেখতে একই রকম না, আশ্চর্য কথা, সেম না? তাহলে বিয়ার ট্যাগ কি ধরনের ট্যাগ, এমপিটি ট্যাগ, খালি ট্যাগ, খালি ট্যাগ। তাইলে ইমেজ ট্যাগও কি ধরনের ট্যাগ, এমপিটি ট্যাগ। ওকে, দিলাম সেভ। এখন একটু রান করে দেখি আমাদের ইমেজটা আসছে কিনা, খবরে না পড়তেছিলাম, আসছে? হ্যাঁ, এখন এই ইমেজটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এই ইমেজটাকে বড় করতে পারি। ইমেজের হাইট উইথ বাড়াই দিলে অটোমেটিকলি বড় হবে, ঠিক আছে? এই কাজটা আমরা আরো পরে করব। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমাদের লেসন থাকবে। তারপরের কাজ আমরা আগামী কালকে থেকেই আয় করতে চাই। মেসেজ, আগামী 5টা ক্লাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে $1 করে ঢুকতে হবে। ফোল্ডারটা একটা IMG দিয়ে রাখবে, সংক্ষিপ্ত করে ফেলা আছে। ইমেজ তো IMAGE, এটা তো অনেক বড় হয়ে যায়, তুমি ফোল্ডারটার নামটা ছোট করে ফেলো, IMG দিয়ে, ঠিক আছে? এরপর ওর ভিতরে যে ফাইলটা থাকবে সেটাও সংক্ষিপ্ত করে ফেলো। সেই ছুটে সিলেক্ট করব, তাতে ছবিটার যে নামটা সেটা দেব। একই নামে দুটো থাকতে পারে। স্যার ছবি একটা দেওয়ার পরে তারপর যদি আমি লোকেশন থেকে ডিলিট করে দিই, তাহলে এখানে চলে যাবে। ওখান থেকে লোকেশন দিয়ে হ্যাঁ ডিলিট করে দিলে এখানে থাকবে না, ডিলিট করে দিলে এখানে থাকবে না, ঠিক আছে? চেক করার পরে ডিলিট করে দিলেও থাকবে না, লোকেশনে থাকতে হবে, লোকেশনে। স্যার আমরা অনেক সময় কনটেন্টের ভিতরে যে ইমেজের লিংকটা দেবো, ওই লিংকটা কপি করে পেস্ট করে দিলে লিংকটা দিলেও থাকবে। হ্যাঁ,
সেটা হলো লিংক হলো তুমি যদি গুগলের যে লিংকটা পাও ওই লিংকে দিয়ে রাখবে। এটা হলো অফলাইনে না, অনলাইন ভার্সনে হবে। অনলাইন। ঠিক আছে, অনলাইনে হবে। আচ্ছা, এখন মূল কথায় আসি যে আমরা আগামীকালকে থেকেই আয় শুরু করব এবং আগামী 5টা ক্লাসের মধ্যে আমাকে $5 সময় ঢুকে দিতে হবে আর $1 মিনিমাম প্রত্যেকের অ্যাকাউন্টে। হ্যাঁ, যত ডলার পারো। একটা অ্যাকাউন্ট দেখাবো তো, শুধু একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো, এখনই করবো। তাহলে আমাকে আগামী 5টা ক্লাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে $1 থাকতে হবে। দয়া করে 5টা ক্লাসের মধ্যে $1 যা ঢুকবে না সে এরপরের দিন থেকে ক্লাস করতে আসবেন না এবং টাকাও ফেরত পাবেন না। যে স্যার ক্লাস করার জন্য টাকা দিবেন না কেন? যেহেতু ওই 5টা ক্লাসে আপনি টার্গেট ফিল আপ করতে পারেন নাই। আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, ও কি করে দেয়, মার্কেটে একটা টার্গেট দিয়ে দেয় না যে এই টার্গেট তোমাকে ফিল আপ করলেই তোমাকে বেতন দেওয়া হবে, নাকি না? আমাদের এখানে লেসনটা এরকম, টার্গেট ফিল আপ নাই, আপনি আমার এখান থেকে স্টুডেন্ট হিসেবে নাম আপনার কাটা অটোমেটিক। হ্যাঁ, কি অ্যাকাউন্ট বলছিলাম কালকে যে গুগলের দুইটা, একটা অরিজিনাল একটা ফেক। আপাতত এটা দুইটার জায়গায় আরো 10টা 20টা করে ফেললে কোনো অসুবিধা নাই, যত বেশি করতে পারো। ইয়াহুতে দুইটা, ফেসবুকে দুইটা, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট বলছি। জিমেলে দুইটা বলছি, গুগল আর জিমেল আপাতত। হ্যাঁ, আরে আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে, দুলা ভাই আছে, তারপরে কি আছে, শালা আছে, সমুদ্রী আছে, হ্যাঁ, অরিজিনাল তো একটা থাকতেই হবে। ওকে, তাইলে আমাদের টার্গেট হলো কালকে থেকেই ল্যাপটপ কার আছে, মডেম সহ ল্যাপটপ কার আছে? এখানে নেট ইউজ করে কোনো টাকা ইনকাম করা যাবে না, এটা আগে থেকে বলে দিচ্ছি। এখানে বাসা থেকে করতে হবে, এখানে নেট ইউজ করে ইনকাম করা যাবে না, এগুলি সব ভার্চুয়াল আইডি। এখানে শুধু অ্যাকাউন্টগুলি খোলা যাবে, এখানে শুধু অ্যাকাউন্টগুলি। ওকে, আজকে আমরা অ্যাকাউন্ট খুলে দিব। মডেম আছে কার বলছিলেন জানি? আপনারটা কি? ব্রডব্যান্ড হলে তো আপনি এখানে নিয়ে আসতে পারবেন না ব্রডব্যান্ড, না? হ্যাঁ, গ্রামে হুজুরের কি? হ্যাঁ, হবে। ওকে, যার ল্যাপটপ আছে কালকে নিয়ে আসতে পারবেন, এরকম একজন আসেন। যার জিমেল আছে, সব আছে, সব আছে। আচ্ছা, ইয়াং একটা ছেলে কি দেখাই, আয়। এটা আমাদের একটা সবাই খেয়াল করেন, যদি আমার এখানে অ্যাকাউন্টস খুলেন, ওই পাশের এরা কি দেখতেছেন কিনা জানি না, এই পাশে টুল নিয়ে, এই যে এখানে আছে চেয়ার, এখানে এসে বসেন, সামনে এসে বসেন। এই যে এই পাশের আপনি, ওখান থেকে তো দেখার কথা না, এদিকে চেয়ার আছে, সামনে এসে বসেন। ওপেন মেনুতে গিয়ে নিউ প্রাইভেট উইন্ডোতে খুলবেন। চোখ কান সব ওখানে থাকবে, ভিডিও হচ্ছে। এই ওপেন মেনুতে গিয়ে কোথায়, নিউ প্রাইভেট উইন্ডো, এখানে আমরা গুগলসে ঢুকবো আগে। তারপরে এখানে লিখবো মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট লিস্ট।
ঠিক আছে, প্রথম দুইটাই দেখি, বেশি দেখে লাভ কি নাকি? প্রথমটাতে কয়টা আছে? এটাতে কয়টা আছে? তার মানে আমি জেনে নিলাম যে অন্তত 75টা সাইড আছে যেখান থেকে আমরা টাকা আয় করতে, ঠিক আছে। আসলে টাকা আয় করার জন্য আমার 75টা সাইড আমার দরকার নাই। মনে রাখতে হবে, প্রথম কাজই বলছি, আমি যেই সেক্টরতে কাজ পাইছি এই সেক্টর নিয়ে আমি আগাবো, সবসময় ওইটা দিয়ে কাজ করা শুরু করব। ওখানে ক্লায়েন্টের সাথে আমি ভালো সম্পর্ক রাখবো। যখন ওটার মধ্যে আমি খুব ভালো ভালো কাজ পাচ্ছি, এরপর আস্তে আস্তে অন্য জায়গায় যাবো, কিন্তু এই সেটটাকে আমি মূল সেট ধরে নিব, ঠিক আছে। তাহলে এই সেটটা আমার মেইন সেট। এখানেও ঠিক, এখানে অনেকগুলি সাইড আছে। প্রথমে কি আছে? নাম কি? ফাইবার। তারপরে কি? এখানে একটা কথা আছে জেনারেল, এটা নোট করে রাখো সবাই। জেনারেল মানে কি? নোট করো, জেনারেল মানে কি? ফাইবারের পাশে কিন্তু জেনারেল লেখা নাই, কিন্তু মেকানিক্যাল টার্কের পাশে কি আছে? মাইক্রো ওয়ার্কার্সের পাশে কি আছে? এটার কিন্তু জেনারেল লেখা নাই, আছে নাকি? এটা জেনারেল নাই, পুরার জেনারেল নাই, শর্ট টাক্সে জেনারেল আছে, রেপিড ওয়ার্কারে জেনারেল আছে, জব বয়ে জেনারেল আছে। তার মানে অনেক, এটা মিনি জবসে জেনারেল আছে, অনেকগুলিতেই জেনারেল কথাটা নাই। finebar.com এটাতেও কি আছে? জেনারেল আছে। আচ্ছা, এরপরে এটাতে যাই। এখানে প্রথম কি লেখছে দেখি? আপওয়ার্ক, ফ্রিল্যান্স, ইভান্টো স্টুডিও, 99 ডিজাইন, পিপল পার আওয়ার, গুরু, টপটেল, এসইউ ক্লার্ক, ডিজাইন ক্লাউড। আর দেখাইতে হবে? তার মানে আমরা খুঁজে পাবো, আমরা খুঁজে বাইর করতে পারবো। অ্যাকাউন্টগুলি প্রায় অ্যাকাউন্টগুলি সেম, তবে এখন আমরা দুইটা সেটে আপাতত অ্যাকাউন্ট খুলবো না, বাকিগুলিতে খুলতে পারবো আমরা সবাই। এই দুটো হলো আপওয়ার্ক আর একটা হলো মাইক্রো ওয়ার্কার্স। এই দুটাতে আপাতত খুলবো না, কারণ আপওয়ার্কে এখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যায় না, আর মাইক্রো ওয়ার্কার্সে খুললে এখন পরীক্ষা দিতে হয়। পরীক্ষা আমি কয়েকবার দিয়েও পাস করতে পারিনি, ঠিক আছে। যার ফলে কাজগুলো দিয়ে পাস করতে পারে না। এখন আমরা ওইটা চেষ্টা করতেছি, এটা আসলে কিভাবে উত্তরণ ঘটানো যায়। আসলে আগের অ্যাকাউন্ট আছে যারা, তারা কাজ করতে পারবে, ভেরি গুড, তাদের আছে, তারা ওই অ্যাকাউন্টগুলিতে পরীক্ষা দেওয়া লাগবে না, কাজ করতে পারবে, যাদের আগে থেকে করা আছে। স্যার আপওয়ার্কে ব্লক হেডে স্যার ওগুলা খোলা কোনো সিস্টেম নেই? আছে, চারটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে এখানে কথা বলতে হবে। ইয়াতে কথা বলবো। আচ্ছা, যাই হোক, ওগুলি পরে বসে। তাইলে আপাতত আমরা এই দুইটা সাইট ছাড়া বাকি সাইটগুলিতে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো। এর মধ্যে আজকে আমরা শুরু করব জব বয়। জব বয়ে অ্যাকাউন্ট খুলব। এখন প্রশ্ন ছিল যে জেনারেলটা মানে কি? জেনারেল হলো ওই সাইট যে সাইটটিতে কাজ দেওয়া থাকে, কাজ দেওয়া থাকবে, কাজ করে দিলেই টাকা। আর যেগুলিতে জেনারেল কথা লেখা নাই ওগুলিতে কাজ বিট করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয় কাজের জন্য। বায়ার যদি তোমার প্রোফাইল এবং তোমাকে পছন্দ করে তাহলে ও কাজ দিতে পারে, নাও। আর জেনারেল যে কথাগুলিতে লেখা আছে ওখানে কাজ দেওয়া আছে, তুমি কাজটা করে দিলে, সঠিক হলে তোমাকে টাকা দিয়ে দিবে, সঠিক না হলে তোমাকে টাকা দিবে। কথা বুঝা গেছে? তাইলে জব বয় এরকম একটা জেনারেল সাইট যেখানে আমরা খুব সহজেই কাজ করলে 5 দিনে কয়টা বার ঢুকাইতে বলছি? $1 5 দিন পরে কিন্তু আমি সবার প্রোফাইল দেখবো একটা একটা করে। $1 যার নাই সে আউট।
তাহলে আমরা এত ঝামেলায় না যাই সরাসরি কোথায় ঢুকতেছি এখন? জব বয়। এই সাইন ইনের ভিতরে সাইন আপ আছে, হ্যাঁ, সাইন ইনের ভিতরে সাইন আপ, এখানে সাইন আপ করে দিই। তোমার ফুল নাম বলো। SHAH জাহেদ ইমেল বলো। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে, হ্যাঁ, দেখো কি দিচ্ছি। পাসওয়ার্ড, জন্মসাল বলো। 3000, ঠিক আছে, মনে থাকবে তো? এটা বড় হাতে। কান্ট্রি বাংলাদেশ, সাইন আপ হয়ে গেছে। এখন ওর মেইলে একটা মেইল গেছে, হ্যাঁ, এই মুহূর্তে না, এই মুহূর্তে খুললে তোমারটাও যাবে ওরটাও যাবে, কারণ একটা আইপি তো। এখন তো তুমি ভার্চুয়াল, এখন কেউ খুলবা না, এখন কেউ খুলবা না, এবং পরেও একসাথে খোলার চেষ্টা করিও না। সবচেয়ে বেস্ট বাসায় খোলা, মার্কেট প্লেসের অ্যাকাউন্টসগুলি বাসায় খুললে উত্তম। তারপরে যদি কারো না থাকে যে আমি এমবি টেমবি খরচ কম করতে চাই, মার্কেট প্লেসগুলিতে না, আমরা যে ফেক কতগুলি অ্যাকাউন্ট খুলবো না, এগুলি এখানে বসে বসে খুলবো। ফেক কতগুলি অ্যাকাউন্টস খুলতে হবে না আমার, এগুলি এখানে বসে বসে করবো। হ্যাঁ, ফেকগুলি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অরিজিনালগুলি লগ ইনও করার দরকার নেই। SHAH পাসওয়ার্ড দে। ওকে, ওর মেইলে ঢুকলাম। এই লিঙ্কটা অ্যাক্টিভ করে দিতে হবে, কেমন? ইউর দেখো, ওর প্রোফাইলটা কিন্তু মাত্র 10% রয়েছে, এটা 100% করে ফেলবা, ঠিক আছে? এটা এই 10% মানে ফেক, 10% মানে কি ফেক, এটাকে 100% করতে হবে। তারপর আপাতত করি আমরা, পরে ও 100% করে নিবে। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ যেহেতু হয়েছে, আমরা লগ ইন করি। SHAH জাহেদ SH শাওন হ্যাঁ হ্যাঁ একটা ইমেলে, হ্যাঁ, ভেরি গুড, একটা ইমেলে আমরা করব মার্কেট প্লেসের কাজ, একটা ইমেল। হ্যাঁ, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমার যে জিমেইলটা আমার অরিজিনাল, সব মার্কেট প্লেস জিমেইল দিয়ে করব। তারপরে আমার পাইনিয়ার কার্ড, পেজা কার্ড, স্ক্রিপ্ট সবগুলি কি দিয়ে করব? একটা জিমেইল দিয়ে করব। অরিজিনাল ফেসবুকটাও ওইটা, অরিজিনাল টুইটারটাও ওইটা, অরিজিনাল লিঙ্কডইন অ্যাকাউন্টটাও ওইটা। হ্যাঁ, হ্যাঁ, সবগুলি
অরিজিনাল যেটা হবে মানে ফিনান্স সিস্টেম আপনি যেগুলো সিনাস সেগুলো অ্যাকাউন্ট করে এরপরে বাংলাদেশে করা যাবে কি বলছো পেকের কাজ কি একটু পরেই বুঝবেন ওকে হ্যাঁ জিমেইলে করবা অরিজিনালটা জিমেইল ইয়াহু তো থাকবে ইয়াহু একটা অরিজিনাল থাকবে কিন্তু ইয়াহুর চেয়ে জিমেইলটাই গুগলের কাছে বেশি পছন্দ মার্কেট প্লেসে জিমেইল থেকেই ব্যবহারটা বেশি স্যার ওই যেগুলো পেজ করবো এখানে রিকভারি পেজ দিয়ে দেবে কেমন অরিজিনালটা থাকে না 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 কিছু দিবে না অরিজিনাল কিছু দিবে না এক তো দেখি কোনো কিছু দিবে না 2-3 দিন চালাতে পারবে কিন্তু তারপর আবার এটা বাদ দিয়ে আরেকটা করবে মোবাইল পেজ ওটা করবা না চায় না উপরে কাজ করতে করতে সব শিখো দেখো ওর জন্য কতগুলি জব আছে এই মার্কেটে আমরা যদি দেখি অনেক জব নাকি নাকি না জব নাই এবং আবার চাইলে 2 নাম্বার পেজেও জব যাবে তাহলে আমি বলছি কয় ডলারের কথা আমি ওইটার কাজটা করতে তো প্রায় 0.86 সেন্ট মানে একটু জন্য $1 হয় না তার মানে আমি এরকম 2টা কাজ বা 3টা কাজ করলে $1 আমার চলে আসবে তাহলে আমি 5 দিনে যদি 3টা কাজ করতে না পারি তাহলে তো আমার এখানে কাজ আসা উচিত না নাকি ভালো করে বুঝে নাও আমি হয়তো এই 5 দিনে তোমাদেরকে মিনিমাম 5-7টা জব আমি দেখাই দিই ওই 5-7টা জব তো আমরা করতে পারবো আমি 5-7টা জব দেখাই দিব তাহলে ওই 5-7টা জব যদি থাকে তাহলে আমরা করতে পারবো তাহলে ওই 5-7টা আমরা তো তোমাদেরকে খালি একটা মার্কেট প্লেস দেখাইলে হবে না অনেকগুলি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দিতে হবে ওখানে কিভাবে কাজ করে সেটা দেখতে হবে তবে যারা আমরা চাকরিজীবী আছি তাদের জন্য একটা ভালো সংবাদ আমি দিই সেটা হলো আমাদের প্রোফাইলগুলি হবে রিচ যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে আমার এরকম জব করি এরকম ফেক হবে না আমারটা রিয়েল হবে সেই ক্ষেত্রে অ্যামাজন মেকানিক্যাল তারকে আমরা অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট নিতে পারলে ওখানে মেকানিক্যাল তারকে কাজ করা খুব ইজি ওই কাজগুলি এরকম থাকে এক পাশে একটা এক্সেল শিট থাকে আর এক পাশে একটা পিডিএফ অথবা একটা জেপিজি ফাইল থাকে জেপিজিতে যা থাকে ওই কথাটা শুধু এক্সেলে তুলে দিই কাজটা দিই হুবহু কাজ মানে এই লেখাটা কিসে আসছে পিডিএফ অথবা জেপিজিতে আছে এই পাশে দিয়ে কি দেওয়া আছে একটা ওই এক্সেল শিটে এই লেখাটা শুধু এক্সেল শিটে তুলে দিবে এই টাইপ করে করে তুলতে হবে হ্যাঁ টাইপ করে তুলে দিবে এটা দুই কাজ ওইটার মধ্যে তো তুমি কপি পেস্ট করতে পারবে অ্যামাজন মেকানিক্যাল টার্ক যেটা বললাম এটা জেনারেল কাজ এখানে অ্যামাজন মেকানিক এখানে তো তুমি 50 থেকে 100টার বেশি জব পাবা না অ্যামাজন মেকানিক্যাল টার্কে তুমি প্রতিদিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ জব পাবা হ্যাঁ এখন কথা হলো ওখানে জবে আমাদের বাংলাদেশিদের জন্য টাকার অ্যামাউন্টটা খুব কম সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে আমাদের বাংলাদেশি আমরা যেই আইটি দিয়ে খুলি ওই জবগুলির টাকার অ্যামাউন্টটা খুবই কম থাকে কিন্তু তুমি যখন ওখানে কাজ করতে থাকবা একজন বায়ারে ওখানে বেশিরভাগই হলো আমেরিকান অস্ট্রেলিয়ান কানাডা নিউজিল্যান্ড সুইজারল্যান্ড এইসব ভিত্তিক ব্রিটেন এগুলির বায়ার এরকম হ্যাঁ দক্ষিণের কোনো না ওখানে আমাদের মেকানিক্যাল টার্কি সব ওই থেকে পশ্চিমা বিশ্বে ওখানে সবচেয়ে মজার কাজ হলো তুমি প্রথমে অ্যাকসেন্ট যদি মনে করো একটা কাজ করছো অ্যাকসেন্ট ধরে নাও এরকম 10টা 20টা 30টা 50টা একই বায়ারের 100টা কাজ করছে কাজ করার পরে ওরা আমাদের মতো এত ইনা ছোট মনে ফর এক্সাম্পল আমার এক স্টুডেন্ট যার সাথে তোমাদের হয়তো যদি সুযোগ হয় আমি স্কাইপ কথা বলা দিব সে এখন বাংলাদেশে চলে আসছে ওই ছেলে আমার কাছ থেকে অটোকেট শিখে আবুধাবিতে চলে গেছে আবুধাবিতে গিয়ে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট আপওয়ার্কের একটা খোলার পরে ও অটোকেটের জব বিট করছে বিট করে একটা আমেরিকান বায়ারকে বলছে রিকোয়েস্ট করছে প্লিজ গিভ মি এ চান্স একটা চান্স দাও তোমাকে এর জন্য কি দিতে হবে না কোনো টাকা দিতে হবে না পে করতে হবে তোমার জবটা আমি ফ্রি করি কি লেখছে
টোটাল ইয়ে লেখার পরে ওখানে নিচে দিয়ে লিখে দিছে একটা আমাকে চান্স দাও, তোমার কাজটা আমি ফ্রি করে দিব, কোনো টাকা দিতে হবে না, এবং তুমি যে টাকাটা এটা তো আপওয়ার্কের নিয়ম অনুসারে আমার অ্যাকাউন্টে আসবে, আমি এটা তোমাকে 100% ব্যাক করে দিব, 100% ব্যাক করে দিব। তখন স্বাভাবিক সেন্স এরকম যদি কেউ লেখে, আমাদের দেশে হইলে আর ফ্রি করে দিব করে দিব দেখ দিয়েছে না, এরকমই তো নাকি। ও কিন্তু কাজটা দিছে, ও খুব সাকসেসফুলি কাজটা করে জমা দিছে। কাজটা ছিল $10, ওর অ্যাকাউন্টে দিয়ে দিছে $20, $20 দিয়ে ও একটা মেসেজ দিছে তোমাকে এটা কি দিতে হবে না, টাকা দিতে হবে। সাথে সাথে কি করছে, আরেকটা কাজের লিংক দিয়ে দিছে, আরেকটা অ্যাড্রেস ফাইল দিয়ে দিছে, এবং লিখে দিছে এই কাজটা তুমি করতে পারবা কি। ও মেসেজ দিছে পারবো, করো। ওর সাথে আর কন্টাক্ট হয় নাই, কত টাকায় করবে, এটা কন্টাক্ট হবে। কাজটা করে দিছে, ওকে দিয়ে দিছে $100, $100 দিয়ে দিছে। এরপরে আবার একটা অ্যাটাচ করে দিছে ফাইল, এই জবটা তুমি করতে পারবা কিনা, ও বলছে পারবো। পারলে এবার তুমি আসো, কন্টাক্টে আসো। ওই জবটা অনেক বড়। এই কন্ট্রাক্ট হলো কি, আপওয়ার্কে কাজ দুই রকম আছে, ফিক্সড, আওয়ারলি। আওয়ারলি রেট তুমি কত করে করো, ও রেটও জানে। ও বলছে মানে তুমি আমার কাজ দেখে সন্তুষ্ট হয়ে তুমি যে রেটে দিতে চাও সেই রেট আমার। বাঙালি বলা হয় তো আমার কিন্তু বেশি। হ্যাঁ, কারণ ও বুঝে গেছে যে ও তাকে ঠকাবে না, কারণ যে $10 জায়গায় $20 দিছে এবং যে কাজটা করে দিয়েছে তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, সে $100 দিছে, অথচ তার কাছে মনে হয়েছে ওইটা $100 এর কাজ না, তাহলে এই লোকটা যে তাকে ঠকাবে না সে বুঝতে পারছে। হ্যাঁ, এখন সে বলছে তুমি যা দিবা সেটা দিয়ে আনবো, অলরেডি রেটও সে ফিক্স করে। ওই প্রজেক্টের কাজটা সে সাকসেসফুলি করে দিয়েছে। করে দেওয়ার পরে ওই প্রজেক্ট থেকে সে $1 লক্ষ পাচ্ছে, 1 লাখ টাকা। ওই প্রজেক্টটা করে সে $1 লাখ পাচ্ছে। পাওয়ার পরে কি হচ্ছে, ওই প্রজেক্টটা করেই এটার সাথে সাথে সে আবার আরেকটা কাজ দিচ্ছে। ও কি করছে, ওর চাকরি ছেড়ে দিচ্ছে, আবুধাবির চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসছে। ঠিক আছে, ও বুঝতে পারছে যে এই যে ক্লায়েন্ট আমি একটা পাইলাম, ও আমাকে কাজ দিবে, বাংলাদেশে চলে আসছে। এখন ও ঢাকাতে কাজ করে, আমি আমার এখানে চিটাং থেকেও কিছু সেলদের দিয়ে কাজ করে দিয়েছিলাম। ঢাকাতে ওর টিমে 20 জন ছেলে কাজ করে ফ্রিল্যান্সার। ওই 20 জনকে টাকা দিয়েও ওর মাসে আমাকে বলছে স্যার 6 থেকে 7 লাখ টাকা মতো লাগে। 20 জন ছেলেকে দিয়ে কাজ করাইও আমার এখন আমি একটা টিম করছিলাম। এখন ওই যে তোমরা দোতলা যাও, এই যে এখন ইয়ে করতেছে আমাদের ওই যে কাইজেন প্রোগ্রামের, আপনারা যারা চাকরিজীবী আছেন তাদেরকে হয়তো আমি অপরচুনিটি দেব। কাইজেন প্রোগ্রাম আমাদের এখানে একটা আছে, এটা একটা জাপানিজ ভাষা, একটা প্রোগ্রামের অপরচুনিটি যারা চাকরিজীবী আছেন করে দিই। হ্যাঁ, মানে যার নামে একটা ছেলে আছে, ও করছে, ও আমাদের ফ্রিল্যান্সিং সাইটে সার্চ করছে, এখন কাইজেন প্রোগ্রামে আছে। হ্যাঁ, ও ওই সেলের জব করছে, ওকে নিয়ে ঢাকা গেছিলাম ওকে কাজটা বোঝানোর জন্য। যে কারণ আমার আসলে এমন একটা বয়স হয়েছে, আপনি ভাবেন সকাল 7:30টায় আসে অফিসে, 12টা পর্যন্ত ক্লাস নেওয়ার পরে একটু রেস্ট নিই, দুপুরবেলা আবার 2:30টার দিকে চলে আসি, যদিও আমার ক্লাস থাকে না দুপুরে। কিন্তু স্বাভাবিক এই ফ্রিল্যান্সিং ক্লাস নিতে গেলে অনেক সময় আপনাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো আমাকে দেখতে হবে, ঠিক আছে? অথবা এমনিও আমি আমার সাইডে নিয়ে ক্লাস করি, ওই দুপুরের টাইমটা ওইভাবে চলে যায়। আবার রাত্রে আপনাদের ক্লাস নেওয়ার পরে দেখা যায় 9:30 বাজে, তখন আসলে সত্যিকার দেখি এত ক্লান্ত লাগে, বাসায় গিয়ে কোনোরকম নামাজটা পড়ে 4টা খেয়ে নিই, এই নিয়ে তো ঘুমির সাথে প্রায় ঝগড়া, ঠিক আছে? তোমার কাজ কি খালি অফিস করা না, প্রায় যে ঘুরে যায়, যাওয়ার পরে আর ভালো লাগে না, তাই প্রায় সময় এই ঘটনা ঘটে। যে কথা বলতেছিলাম, আপনারা যারা চাকরিজীবী আসছেন অনেক আসেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনারা
এই ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু আমার এই ছোট ছোট বাইকগুলি বেশি ইফেক্টিভ। আমাদের কালকে এই আগামী শুক্রবারে একটা সেমিনার আছে, রানিং করবে সেমিনার, হ্যাঁ বলছে ও জানে গেছে, আগে থেকে জানে গেছে, হ্যাঁ সেমিনার করবে, মানে সব ইয়াং ছেলে, ওদের মতো বাচ্চা বাচ্চা ছিল, কিন্তু মান্থলি ওরা 200 থেকে $2000 আয় করতেছে। কিন্তু আপনাদের আমরা যারা চাকরিজীবী ভাইরা এরা কিন্তু আসলে পারে না। $2700 করতেছে ভাই। হ্যাঁ গত মাসে $2700 তাই না, সরাসরি। হ্যাঁ, যাই হোক, ওরা কেন পারে আপনারা কেন পারেন না? আপনাদের জন্য হতাশার কিছু না। আমরা পারি না, আমরা চাকরিজীবী, যেটা সমস্যা, আমাদের সমস্যাটা হলো কি, সারাদিন চাকরি করি, ওই এসে এখানে ক্লাস করি, ক্লাস করে গিয়ে কিন্তু বাসায় আমার পরের দিনে চাকরির জন্য একটা প্রিপারেশন থাকে, বাসায় গিয়ে সেটা খাইয়া ঘুম দিই, কারণ সকালবেলায় তো আবার জবে যেতে হবে। এই জন্য আমাদের চাকরিজীবী ভাইদের বিয়েটা পাচ্ছি কম, ফিডব্যাকটা পাচ্ছি কম। হ্যাঁ আছে আছে আছে, আমরা আমরা এই কথা বলবো, অবশ্যই চাকরি আপনার ম্যান্ডেটরি, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, কারণ সবসময় ফ্রিল্যান্সিং এর কাজটা পাবেন না, কোনো কারণে ওই বায়ারের সাথে আপনার কোনো একটা দ্বন্দ্ব হয়ে গেল, সে আপনাকে একটা নেগেটিভ ফিডব্যাক দিলে জীবনে আর ওই মার্কেট প্লেসে কাজ পাবেন না। ব্যাপারটা বুঝছেন? চাকরি করে সুযোগ পাইলে ফ্রিল্যান্সিং, কিন্তু ওদের তো ইয়াং ছেলে, ওরা রাতে এমনিও বন্ধু বান্ধবীর সাথে দুটো পর্যন্ত আড্ডা মারে। আমার ছেলেকে দেখি রাত্রে আমি ঘুমাই থাকি, তো রাত্রে মোবাইলে সবাই আমাদের একটু বয়স হচ্ছে না, দুটো তিনটের দিকে প্রস্তাব একটু ধরে, তো এই ওয়াশরুমে যাই, কিনে ছেলের রুমে তো লাইট ধরে, মাঝে মাঝে একটু কি দিয়ে দেখি আসলে ছেলে পড়ে না কি করে, মাঝে মাঝে দেখি একটু পড়ে, মাঝে মাঝে দেখি মোবাইলটা নিয়ে, তার মানে তো বুঝতেছি মোবাইল নিয়ে কি করতে, ঠিক আছে? এইটা এই জন্য ওরা পারে, ছেলেরা পারে এই জন্য, আমাদের ছেলেরা যে ভালো করতেছে, ইয়াং ছেলেরা ভালো করতেছে এই জন্য, আর যারা একটু বয়স্ক তারা ভালো করতে পারতেছে না, ওই একটা কারণ। কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটিটা আমি বলে দিব, সেটা হলো আমরা যে ওয়েব ডিজাইনটা শেখাবো, এইটার উপর আপনারা লেগে থাকবেন, মার্কেট প্লেসের উপরে না। আপনারা যারা চাকরিজীবী তারা ওয়েবসাইটের উপরে লেগে থাকবেন, আমরা যে ওয়েবসাইট ডিজাইনগুলি দেখাবো ওয়ার্ডপ্রেস সহ এইটার উপরে লেগে থাকবেন। এতে হবে কি, আপনার যে ওয়েবসাইট এটাকেও যদি আপনি একটা সময় 1 বছর পরেও যদি এটাকে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, ওখান থেকে গুগলে অ্যাডসেন্স পাবেন, এফিলিয়েট মার্কেটিং এখান থেকেও মাসে আপনাকে মিনিমাম যদি ভালো কন্টেন্ট হয় $200 থেকে $300 আপনি করতে পারবেন। মার্কেট প্লেসে আর কাজ করতে হবে, শুধু মাঝে মাঝে কিছু কন্টেন্ট লিখে ওখানে পোস্ট করুন। চাকরিজীবীদের জন্য এইটা হলো বেস্ট ওয়ে, কারণ আপনার পক্ষে মার্কেট প্লেসে কাজ করাটা অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। এটা আমি বুঝাতে পারছি? তাইলে এখানে আমরা যে মাত্র 100টা জব দেখি, এই জব বয় যদি আমার ভিপিএন দিয়ে দেখি, তাহলে আমার জব আসবে 5000। কতটা জব আসবে? 5000। কারণ ভিপিএন দিয়ে আমি আমেরিকান একটা আইডিতে ওপেন করতে পারবো, তখন দেখা যাবে 5000, এবং প্রত্যেকটা জব দেখা যাবে $5, $6, $10, $20। এটা বাংলাদেশের, এখন বাংলাদেশ ওপেন করছে, এই জন্য আমাকে সেই সেন্ট চলে আসছে, ডলারের জায়গায় কোথায় চলে আসছে? আমেরিকা থেকে ওপেন করাই না। আমেরিকান থেকে তুমি এখন তো ওপেন করতে, ভিপিএন থাকলে তুমি করতে পারো, ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। স্যার আপনার কোন সাইটে নাকি একাই পিডিএফ ঢোকা যায় না, ঠিক করে দেয়। এই জন্য আমাদের, আমি আপনার হোসেন নাজমুলের সাহায্য লাগবে না, আমাদের আপনাদেরকে সাহায্য করার জন্য বিশাল একটা টিম আছে, ঠিক আছে? এটা আপনাদেরকে সাহায্য করবে, সবসময় ওরা সাহায্য করবে, অলওয়েজ সাহায্য করবে। যেমন ও এই তো আজকেও ফোন করা হয়েছে তানিমের সাথে, শুক্রবারে আমি সময় দিছি, আমরা বিকিটিসি ওদেরকে এই অপরচুনিটিটা করে দিই শুক্রবারে। এর জন্য আমার একটু কষ্ট হয়, পারিবারিকভাবে কষ্ট হয়, ওই দিন যেহেতু সরকারি বন্ধ, লাইব্রেরিটা আমার, কারণ কোনো একটা অফারেন্স করতে প্রিন্সিপাল ধরবে আমাকে, চাকরিটা যাবে আমার, যার ফলে কি করি, আলাদা করতে আসি আমি, আবার আমি বসেও থাকতে হয়, এর কোনো অফারেন্স না করি। তার মানে কি শুক্রবার দিনটা আমার কি মাটি, আমি কিন্তু
এই জন্য শুক্রবারটা আমার স্যাক্রিফাইস করতে হয় মাঝে মাঝে। তাইলে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা, তুমি তো অবশ্যই যেহেতু তোমার অ্যাকাউন্ট খুলছি ল্যাপটপ মডেম নিয়ে আসবা। স্যার এটা 10% কমপ্লিট হয়েছে, বাকিটা আপনি পুরো কমপ্লিট করবেন। কোনটা? এটা জব 90% কথা বলছেন প্রোফাইল না প্রোফাইল কমপ্লিট করে না, প্রোফাইল কমপ্লিট আচ্ছা প্রোফাইল কমপ্লিট করে না, কমপ্লিট করলে জিমেইল অ্যাকাউন্টটা 100% করতে হবে। এইটাও এখানেও কাজ আছে, এটার মধ্যেও কাজ আছে, কিন্তু ওর অ্যাড্রেসগুলি ঠিক করতে হবে। এখানেও কিন্তু কাজ রয়ে গেছে। এখানে গিয়ে সেটিংসে গেলে ওই সেটিংস কথাটা কোথায়, এই যে এই যে এখানে ও এই অ্যাড্রেসগুলি সেটিং করে দিতে হবে। অ্যাড্রেস টু সিটি, জিপ কোড, স্টেট দিয়ে সেট দিতে হবে। তাইলে এটা জিপ কোড মানে পোস্ট কোড। হ্যাঁ, যে যেখানে পোস্ট কোড এগুলি তুমি ঠিকঠাক করে নিও, করে এইটার টাকা পাওয়া যাবে কিসে? পেপল এবং আরেকটা কি পেজাতে। অতএব পেজা বাংলাদেশে আছে, অতএব টাকা তোলার কোনো ঝামেলা নাই। পেপলেও পাওয়া যাবে, পেজাও পাওয়া যাবে। আমি টাকাটা পেজায় ট্রান্সফার করে বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্টে পাওয়া যাবে। তবে এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো ডাচ বাংলা। সবচেয়ে ভালো কি ডাটার সাথে কি পাইবার কিছু পেয়েছে? পেজার সাথে বাংলাদেশের ব্যাংক এশিয়ার সাথে লিংক আছে, কিন্তু সবচেয়ে ভালো হলো ডাচ বাংলা। কেন ভালো? আপনার দ্রুত না, আপনি রাত্রে দিয়ে রাখবেন ট্রান্সফার, সকালবেলা দিবা, সকালে দিবা ট্রান্সফার, সকালে দিবা। কিন্তু অন্যগুলি মিনিমাম 20 দিন। এখন তুমি মনে করো এখানে তো তুমি $10 নিচে ট্রান্সফার দিতে পারবে না। $10 নিচে মনে করো তুমি $100 ট্রান্সফার দিছো, এখন তো তোমার ঘুম হারাম, তোমার ডলার তো নাই দিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। যতক্ষণ পর্যন্ত তোমার ব্যাংকে না ঢুকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু তোমার টাকা না, 100 টাকা আছে গেলে গেছে গেছে। ডলারের নেশা বিশাল নেশা, এটা বিশাল নেশা। হ্যাঁ, তখন কিন্তু তোমার ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য ডাচ বাংলা অ্যাকাউন্ট হলে পরের দিনই দেখবা তোমার অ্যাকাউন্টে তোমার মেসেজ চলে আসবে মোবাইলে, তোমার অ্যাকাউন্টে তোমরা কত পার্সেন্টেজ বেশি না। সব ব্যাংকই হবে বাংলাদেশে, শিডিউল সব ব্যাংকই হবে। তবে ডাচ বাংলা হলো দ্রুত যদি আমি ট্রানজাকশন করতে চাই, এখন করার দরকার নাই। ডাচ বাংলা আগে আমি $10 ইনকাম করি, আগে আমি $10 ইনকাম করি। যখন ইনকাম করতে পারবো তখন না টাকা ট্রান্সফারের কথা আসবে, তখন আমি ডাচ বাংলা এখানে বিনা পয়সা এখন অ্যাকাউন্ট বিনা পয়সা আমি আমার এখানে অনেক কিছু করেছি বিনা পয়সা করেছি। তখন আমি করতে অসুবিধা নেই। স্টুডেন্ট বললে আমাকে, ফ্রিল্যান্সার বললে আমাকে সাথে সাথে তুমি বুঝো যে আমি ফ্রিল্যান্সিং, আমার প্রোফাইলটা খালি দেখাইলেই হবে। যাদের অ্যাকাউন্ট আছে ওটা কখন যাবে? হ্যাঁ, যার যার অ্যাকাউন্ট আছে তার কোনো টেনশনই নেই, এত টেনশন কি। তাহলে আমরা এখন কাজের ধরনগুলি কি, কাজের ধরনগুলি কি একটু দেখে নেই। ফাইন্ড জব, দেখেন এখানে এমন কাজটা করব না, এখানে লেখা আছে কি লাস্টে, এই কাজটা কি করব না, কেন না? হ্যাঁ, খেয়াল রাখতে হবে আমি বিগিনার, যেগুলি 75% এর নিচে সাকসেস রেট, এই কাজগুলি আমি ধরবো না। আমি যেহেতু নতুন, তাহলে আমি 75% বা তার ঊর্ধ্বে যে কাজগুলি সাকসেস রেট আছে ওই কাজগুলি আমি পারবো। ধরেন এই যে ওই কাজগুলি আমি, আর যেগুলিতে সাকসেস রেট নাই ওগুলি আমি ধরবই না, কারণ ওইটা কেউই পারে না। ওই দেখো ওখানে দেখো দুইটা কিন্তু করছে, সাকসেস রেট নাই, দুইজনে করছে সাকসেস রেট নাই, মানে তাকে পে করে নাই। দুইজনে করছে সঠিকভাবে হয় নাই, হইলে ওখানে ওইটা 10টা 2টা থেকে 10টা 2টা হলে কত পার্সেন্ট হয়? 20%। তাহলে 20% ওখানে সাকসেস রেট দেখাইতো। এখানে দেখো 10টা 7টা পারছে, তার মানে এটা সাকসেস রেট বেশি।
ইজি ওই 85% তার মানে পারছে। এখানে দেখো কত পারছে? 80% এখানে 99.2 এখানে তার মানে আমাকে দেখে রাখতে হবে যে কোনটাতে সাকসেস রেট বেশি যেগুলি সাকসেস রেট বেশি এই কাজগুলি আমরা করব। এখন একজনে বলছিলেন কেন আমার ফেক অ্যাকাউন্ট লাগবে। এখানে দেখো একটা দেখো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে বলছে, একটু আগেও দেখছিলাম। চশমা লাগাইলে স্যার রিচার্জ কত আছে অ্যাকাউন্ট এই যে ক্রিয়েট রিসার্চ অ্যাকাউন্ট ইন রিসার্চ বলতেছে না, আসলে ও বলছে কি ওখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট হলে দেখো এর ভিতরে ঢুকলে বলবে যে কি একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাকে খুলে দাও। একটা ওর সময় নাই তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, ও তার সব কিছু দিয়ে দিছে, ওই দিয়ে তুমি তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও। এটাই তোমার কেন লাগবে? ফেক অ্যাকাউন্ট এবার বুঝে গেছে। আবার এরকম যাবে আলিবাবার অনেকগুলি কাজ আছে। আলিবাবার নাম শুনছিস? চীনের একটা বিখ্যাত একটা কোম্পানি, এবং এটা একটা এফিলিয়েট মার্কেটিং এর বিশাল একটা কোম্পানি। প্রচুর আলিবাবার কাজ আছে এখানে, প্রচুর আছে, একটা দুটো না, অনেকগুলি আছে। তাইলে টাইম ব্রেক লিখছে 3 মিনিট কেন? হ্যাঁ, সময়টা মানে তোমাকে বুঝাইছি 3 মিনিট লাগবে করতে। এটা আসলে 3 মিনিট না, তোমারটা হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু বুঝাইছি কাজটা করতে তোমার কত? 3 মিনিট। 10 মিনিটে করলেও কোনো অসুবিধা নেই, টাকা দিতে। অর্থাৎ এটা তোমাকে ইমপ্রেশন, অর্থাৎ তোমাকে আগ্রহী করার জন্য বলেছি টাকা কষ্ট করতে 3 মিনিট, যেহেতু সে মাত্র 40 সেন্ট দিচ্ছে তোমাকে 3 মিনিট। তাহলে এরকম 40 সেন্টের 3টা কাজ করতে পারলেই তো আমার একটা লোক, ঠিক আছে? 5 দিনে 3টা কাজ না করতে পারা মানে সে কিন্তু এই মার্কেটে যোগ্য না। আচ্ছা, আমরা ফেসবুক আইডি করে এখানে আমার নাম সব কিছু এখানে দিয়ে দিলে তো হয়ে যাবে। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে হয়ে যাবে। সব হয়ে যাবে। ওটাই ফেক এখানে ইউজ করব। আগে করে এরকম কাজ করতে হলে মিনিমাম 1000 ফেসবুকের ফেক অ্যাকাউন্ট লাগবে। 1000 লাগবে। আজকে একটা করছি, এটা দিয়ে কয়েকটা করার পরে এটা বাতিল, এটাতে যা ইনফরমেশন দিছি সব ডিলিট করে দিছি কিছুদিন পর, আবার আরেকটা করি। ওকে, তাইলে আমরা এই কাজগুলি দেখলাম। এই যে গ্রেট অপরচুনিটি দেখছো, এটা একটা আলিবাবার কাজ। এটা একটা আলিবাবার কাজ। আমি এই কাজটা এখানে করব না, ওর অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। এই যে দেখো না, এটা আরো খুব সহজ কাজ। এই এসএফআই এটা একটা কি, এটা একটা, এই এসএফআই ও একটা কি, না 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 বেটা, এটা একটা এফিলিয়েট মার্কেটিং সাইট। এই যে এসএফআই সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ড, আর্ন মানি অনলাইন উইথ ওয়ার্ল্ড লার্জেস্ট এফিলিয়েট নেটওয়ার্ক। এসএফআই দেখছো, এসএফআই একটা এফিলিয়েট মার্কেটিং সাইট। এটা একটা ইজি কাজ, একদম ইজি কাজ। ও একটা আইডি নাম্বার চাবে, ইউজার নাম্বার, পাসওয়ার্ড, 3টা জিনিস চাবে। 3টা জিনিস দিয়ে তুমি একটা স্ক্রিনশট দিয়ে দিবা। তাহলে ওখানে অ্যাকাউন্ট খোলার পরে স্ক্রিনশট গুলো বানাবো। হ্যাঁ, এসএফআই ওখানে একটা তুমি একটা ফেক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। ও জিমেইল মধ্যে দিব। তোমার যেটা ফেক অ্যাকাউন্ট ওটা দিয়ে করবা, করার পরে ওই তোমার অ্যাকাউন্টটা খোলার পরে ওই স্ক্রিনশট দিয়ে বানাবো। ওখানে পাঠাবে। আইডি পাসওয়ার্ড সব বলা হ্যাঁ, কালকেই দেখাই দিব। এই কাজগুলি থাকবে, কালকে পর্যন্ত থাকবে। যেহেতু আজকে আমার এটা দিয়ে করলে ওর ব্যান হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য করে দিচ্ছি, কালকেই করে দিব, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে আমরা ইনকাম করতে পারবো, আশা করা যায়। তবে হইল কি, আমাদের যদি বিগ অ্যামাউন্টে ইনকামের আশা থাকে, যারা আমরা এটা নিয়ে চিন্তায় করবো, চিন্তা ফিকির যারা করতে এখন থেকেই শুরু করতে হবে। আমি পরে করবো, আচ্ছা শিখার আগে তো পরে করবো, তা হবে না। আমি শিখার আগে পরে করবো, হবে না। আমি এখনই করবো, তার হবে। আমি এখনই ইনকাম করবো, তার হবে। আমি এই 2 মাসের মধ্যে ট্রেনিং দিব, ট্রেনিং এর পাশাপাশি 1 মাস করে যেহেতু আমার বড় ভাইদের সাথে কি আছে,
সেমিনার করার সুযোগ আছে। তারা কি বলে, তারা কেমনে ইনকাম করছে, কোন ওয়েতে গেছে, ওই ওয়েতে আমি চলে যাব, তখন ইনকাম অটোমেটিক্যালি আসে। স্যার যত হয়েছে তাহলে আপনারা মানে মেইন আপনারা যেগুলো কাজ করবো ওগুলো রিয়েল আইডি করবো, ওরা যদি কোনো আইডি দিতে তখন আপনার পেগুলো यस তুমি তুমি তো কাজ করতেছো, মেইন আইডি হলো কি অ্যাকাউন্ট, মার্কেট প্লেস যতটা করবা সব মেইন আইডি। টাকা তোলার জন্য যে কয়টা অ্যাকাউন্ট করবা মেইন আইডি, ফ্রিল্যান্সিং সাইটে যেগুলি করবা মেইন আইডি, অর্থাৎ মেইন আইডি দিয়ে তোমার কাজ কাজ যেগুলি করো সেগুলি করবা ফেক আইডি। মানে ওদের যদি কোনো অ্যাকাউন্ট লাগে তখন হ্যাঁ ফেক আইডি ইউজ করো। হ্যাঁ ওই যদি জিমেইল চাও মেইন একটা একটা জিমেইল, একটা ইয়াহু, একটা ফেসবুক, একটা টুইটার, একটা লিঙ্কডইন, এরকম মেইন একটা থাকে। ফেসবুক এখন যেটা তুমি ইউজ করতেছো বন্ধু বান্ধবের সাথে এটা ইউজ করো, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট মার্কেট প্লেস আইডি, জিমেইল মার্কেট প্লেস জিমেইল আইডিতে জিমেইল ফেক দিয়ে সব ফেক দিয়ে ফেক ফেসবুক ফেক আইডি, ফেক ও জিমেইলও ফেক। না ফেসবুক করে যেটা আমার মেইন আইডি থাকে জিমেইলে, ওটা দিয়ে একটা ফেসবুক করতে হবে না। এটা তো পোস্ট করি না এখন এটা চলতেছে। হ্যাঁ এটা এটা যেটা আছে জিমেইল দিয়ে হোক ইয়াহু দিয়ে হোক একটা আছে তো, এটা তোমার মেইন, এটা বাদ দাও, এটা পরে আরেকটা স্যার এখন মেইন কথা হচ্ছে স্যার আমরা যদিও ফেক অ্যাকাউন্ট খুলি ফেসবুক, তাহলে স্যার জিমেইল দিয়ে ভেরিফিকেশন না করলে স্যার এটা ডিলিট করে দিয়ে বলে দেয়। এখন ইউনিট করে না স্যার মানে স্যার ইউজ করতে গেলে স্যার যে কোনো সময় ভেরিফিকেশন ফেলে স্যার আইডিটা দিতে হবে। তো হবে, অসুবিধা কি, আবার আরেকটা করব, আমার তো ওকে তখন সেই মুহূর্তের জন্য ওকে আমার দাও, ও যখন আমার টাকা দিয়ে দিবে ওটা আসে না নাই আমার টাকা দরকার থাকে। স্যার মেইন কথা হচ্ছে এটা স্যার ফেসবুকগুলোতে জিমেইল দিয়ে বলবো না, এখন স্যার প্রত্যেকটা জিমেইলের জন্য আলাদা মোবাইল নাম্বার লাগে। মোবাইল নাম্বার তো লাগবে, একটা জিমেইল একটা মোবাইল নাম্বার দিয়ে 3-4টা করা যায়, একটা মোবাইল দিয়ে 3-4টা করা যায়। স্যার আমি বলছিলাম স্যার মানে এখন একটা খুলি এরপর আরেকটা হতে চাই এরকমই তো করবা, কাজ তো এরকমই। আমি তো বলছি যে একটা যখন কাজ হবে না এটা শেষ, আবার আরেকটা করব। বলছি না প্রথম দিনই তো বলছি যে 1000 ফেসবুক অ্যাকাউন্ট তো বলছি না কিনা বলি না। এটা কি এগুলো কিনতে পারবে না, এগুলো করব না, করিম রহিম আব্বাস জব্বার সফর দিয়ে দিয়ে এখানে ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ ভিডিওগুলি এখন আপনারা